আমরা দুঃখের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। আজকে গণ অভ্যুত্থানের পুরো 1 বছর হয়ে গেছে। এই 1 বছর পরেও আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থান, এদেশের ইসলামপন্থী তৌহিদি জনতা, মাদ্রাসার আলেম বলেন, মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম বলেন, আলেম উলামা তৌহিদি জনতা সহ দেশপ্রেমিক যারা আছে, সর্বসাধারণ যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে গণ অভ্যুত্থান ঘটাইয়া সুন্দর একটা দেশ কামনা করছিল, আমাদের দুর্ভাগ্য আমরা সেই দেশের এখনো সৌন্দর্যতা পাই নাই। ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, অর্থনৈতিক অনেক উন্নতি হচ্ছে, এটা প্রশংসনীয়, কিন্তু ধর্মীয়গত দিক দিয়ে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যেই ক্ষতিগুলা করতেছে, আমাদের বিগত আওয়ামী লীগ সরকারও ক্ষেত্র বিশেষে এমন ক্ষতি করে নাই। এই ডক্টর ইউনূস গত কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয় যেটা আছে, স্কুল তো চিনেন, প্রাইমারি স্কুল চিনেন না, প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই ব্যাপারে একটা আইন করছে। ওই আইনের মধ্যে কোটাভিত্তিক একটা অবস্থান রাখছে। 93% কোটা মেধাভিত্তিক, 7% কোটা রাখা হয়েছে বিভিন্ন কোটাভিত্তিক। 7% কোটা যে রাখছে হিসাবে, ওই কোটার ভিতরে একটা যোগ করছে নতুন, সেই প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা পদ রাখা হয়েছে। সহজ বাংলা ভাষাই হইল, গান শেখানোর জন্য স্কুলের মধ্যে আলাদা পদ রাখা হয়েছে, যেখানেও শিক্ষক রাখা হবে ছাত্রদের গান শেখানোর জন্য। খেয়াল করবেন কথাটা, শিক্ষক রাখা হচ্ছে গান শেখানোর জন্য স্কুলের মধ্যে। আচ্ছা, এরপরে সেখানের মধ্যে 1% রাখা হয়েছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে, প্রতিবন্ধী বলতে তো বুঝেন তাদেরকে, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে, অর্থাৎ তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো আছে তাদের পড়ালেখার জন্য 1% পদ রাখা হয়েছে। এখন এখানে কথা হইল, এই যে গানের জন্য শিক্ষক রাখা হচ্ছে, এইটার কি প্রয়োজনীয়তা আছে? দেখেন, আমাদের দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের মধ্যে এখনও আমরা জানি, বিগত কিছুদিন আগেও দেখছি, বাংলাদেশের মধ্যে এমনও স্কুল আছে, অসংখ্য স্কুল আছে, যে স্কুলগুলোর মধ্যে ইসলাম শিক্ষা নামক বইটা হিন্দু শিক্ষক পড়াইতেছে। নাউজুবিল্লাহ, ইসলাম শিক্ষা নামক বইটা পড়াইতেছে একজন হিন্দু শিক্ষক। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য আর কিছু হইতে পারে না। তার মানে বোঝা গেল, প্রাথমিক শিক্ষার মধ্যে হিন্দু শিক্ষকের দ্বারা মুসলমানদের বাচ্চাদেরকে মুসলমানের বই পড়ানো হচ্ছে। অতএব এটা বোঝা যায় যে এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইসলামী শিক্ষা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব আছে। ইসলাম শিক্ষা পড়ানোর জন্য শিক্ষকের অভাব রয়েছে, কিন্তু সেই জায়গায় ডক্টর ইউনূস ক্ষমতায় এসে এখন কি করছে? গান শেখানোর জন্য শিক্ষক রাখা হচ্ছে। এখন ফলাফল কি আসবে? আপনি খায়া না খায়া কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া আপনার সন্তানকে স্কুলের মধ্যে পড়াইতেছেন, ওই সন্তান গিয়ে স্কুলের মধ্যে গান শিখবে। যেই সন্তান স্কুলের মতো একটা জায়গা, শিক্ষার মতো একটা জায়গা, বিদ্যালয়ের মতো একটা সম্মানিত জায়গার মধ্যে গিয়ে গান শিখবে শিক্ষা বাদ দিয়া, ওই সন্তান আর যাই কিছু হোক না কেন কোনো নৈতিক দায়িত্ববান সন্তান হইতে পারে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, গবেষণা বলতেছে এখনো বাংলাদেশের শিক্ষার যে অবস্থান আছে, এই অবস্থানের মধ্যে আমাদের সন্তানদের যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। আমি আপনাদের সামনে একটা জরিপ তুলে ধরি। ওয়েব ফাউন্ডেশন কর্তৃক একটা জরিপ তুলে ধরা হয়েছে দেশের প্রাথমিক শিক্ষার ভয়াবহ অবস্থা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 10.28% ছেলে এবং 8.71% মেয়ে বাংলা বইয়ের একটা বর্ণও পড়তে পারে না। চিন্তা করেন, এই এতগুলা মানুষ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে, এখন এতগুলা মানুষ এখন পর্যন্ত বাংলা বইয়ের যে বর্ণ আছে এগুলোই পড়তে পারে না। আচ্ছা, তারপরে 13.62% ছেলে মেয়ে এক অঙ্কের যে সংখ্যাগুলো আছে এগুলোই চিনে না। ও
16.78% মেয়ে এবং 15.22% মেয়ে এখন পর্যন্ত ইংরেজি বইয়ের যে বর্ণ আছে এবিসিডি আছে এগুলাই ভালো করে পড়তে পারে না। এই হইল আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা। এই যে আপনাদের সামনে জরিপটা তুইলা ধরলাম, এটা কোথা থেকে আসছে সূত্র বইলা দেই। আমার দেশ পত্রিকা সেপ্টেম্বরের 3 তারিখ 2025 এই জরিপটা তুইলা ধরা হয়েছে। যাদের সন্দেহ মনে হয় আপনি পত্রিকাটা পড়া নিয়েন। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের শিক্ষার এই করুণ অবস্থা থাকা সত্ত্বেও এইগুলার দুর্বলতা কাটানোর জন্য কি করা যায় সেটা না কইরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের জন্য গান শেখানোর জন্য শিক্ষক রাখতেছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। তার মানে বোঝা গেল আমাদের সন্তানগুলো এখন থেকেই ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে। এমনিতেই আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না। আমাদের সন্তানগুলোর মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, মুরব্বীদের কথা মানে না, বড়দের কথা মানে না। সেই জায়গায় যদি সন্তান এমন কাজের মধ্যে লিপ্ত হয়, আপনি লিখে রাখেন আপনার সন্তান আপনার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। 2 নাম্বার হচ্ছে এই যে আইন করছে, এই আইনের মধ্যে বলা হয়েছে কি যে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য 1% পদ খালি রাখা হয়েছে। এখন আমাদের দেশের মধ্যে যে সমস্যাটা হয়, তৃতীয় লিঙ্গ বলতে কি বুঝেন? তৃতীয় লিঙ্গ বলতে আমরা বুঝি হিজড়া সম্প্রদায় যারা, তাদেরকে তার জেন্ডার বলা হয়, মানে তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গের অবস্থান সম্পর্কে ইসলামের অবস্থান একদম ক্লিয়ার। তারা সম্পত্তি কি পাবে না পাবে, তাদের সামাজিক অবস্থান কেমন হওয়া দরকার, এগুলো ইসলামে একদম ক্লিয়ার। কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের দেশের ব্যবস্থা তাদেরকে মূল্যায়ন করতে পারে না বলেই তারা আপনার কাছে হাততালি দিয়ে টাকা নিতে বাধ্য হয়। এদেশের 1000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়, কিন্তু এই হিজড়া সম্প্রদায়ের জন্য তাদের অবস্থান তৈরির জন্য কয়টা ব্যবস্থা সরকার কর্তৃক নেওয়া হয়েছে দেখাইতে পারবেন। অথচ আলেম ওলামা তৃতীয় সম্প্রদায় যারা আছে হিজড়া সম্প্রদায়ের জন্য শিক্ষার আলাদা ব্যবস্থা করছে। কিন্তু এই যে 1% রাখা হইল তৃতীয় সম্প্রদায় বইলা, তৃতীয় লিঙ্গের নাম দিয়া, মূলত এখানে গোপনে গোপনে তৃতীয় লিঙ্গের নাম দিয়া ট্রান্সজেন্ডার যারা আছে অর্থাৎ সমকামী যারা আছে তাদেরকে প্রমোট করা হচ্ছে। গোপনে গোপনে থার্ড জেন্ডারের নাম দিয়া ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার সমকামিতার বিরুদ্ধে যারা বলতেছে তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। ডক্টর আসিফ মাহতাব এবং ডক্টর সারওয়ার স্যারের মতো ব্যক্তিত্বরা এগুলো নিয়ে কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ্যে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাদের মাথা কাইটা পায়ের নিচে ফালাইয়া এইরকম অঙ্কন হইয়া ছবি এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাদেরকে আইনের লোকেরা গ্রেপ্তার করে না, তারা জঙ্গি হয় না, কিন্তু উলামায়ে কেরাম যখন কথা বলে তাদেরকে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে ধরায়া দেয়। কোনো অপরাধ নাই, অযথায় একটা মামলা দিয়ে দিছে। গত কিছুদিন আগে আসিফ আদনান, রেজাউল করিম আবরার এবং জাকারিয়া মাসুদ সহ অনেক এরকম কয়েকজন আলেমের নামে, সোশ্যাল ব্যক্তিত্বের নামে মামলা দিছে। একজন কি জঙ্গি মামলা, ওনারে জিজ্ঞেস করা হয়েছে যাদেরকে দিছেন তাদেরকে চিনেন, তাদের ঠিকানা কি জানেন? না আমি তো জানি না। তাহলে যার বাবার নাম চিনেন না, পরিবার সম্পর্কে জানেন না, তাকে কিভাবে আপনি মামলা দিলেন? বলে আমার কাছে একজন বলছে, একটা সূত্রে খবর আসছে যে তাদের মাধ্যমে পাকিস্তানে একটা, আফগানিস্তানে একটা জঙ্গি বাহিনী যোগাযোগ হয়। এই এতটুকু কথা বলছে, শুধুমাত্র যে আমার কাছে সে বলছে, এটার উপর ভিত্তি করে তাদের উপর জঙ্গি মামলা দিয়ে দিছে। কিন্তু প্রকাশ্যে যারা মানুষকে হত্যার হুমকি দেয়, প্ররোচনা দেয়, স্পৃহা সৃষ্টি করে, তাদেরকে এই সরকার গ্রেফতার করে না।